আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরিশাল বোর্ড 2024-এর 8 নং সৃজনশীলটা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমি 8 নং সৃজনশীলটা লিখে রাখছি। এখানে উদ্দীপকে বলা আছে একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 50 এবং 125, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ও প্রবাহ যথাক্রমে 220 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের গ নম্বরে বলছে উদ্দীপকের গৌণ কুণ্ডলীর রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো গ নম্বরে সমাধান করার জন্য আমাদের যা যা দেয়া আছে সেগুলো আগে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেয়া আছে। তাহলে প্রথমে হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। পাক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে থাকি, যেহেতু মুখ্য কুণ্ডলী বলতে আমরা প্রাইমারি স্টেজ যেটা সেটাকে বলে থাকি। তাহলে এই জন্য এনপি সেটা কত? 50। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, এটাকে আমরা এনএস লিখবো, সেটা কত? 125। এখন মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা ভি দ্বারা লিখে থাকি। যেহেতু মুখ্য কুণ্ডলী তাহলে এটা হলো ভিপি, সেটা কত? 220 ভোল্ট। অপরদিকে বলতেছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ, তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহকে আমরা আই দ্বারা লিখে থাকি। যেহেতু মুখ্য কুণ্ডলী এই জন্য আইপি, সেটা কত? 10 অ্যাম্পিয়ার। এখন বলতেছে উদ্দীপকে গৌণ কুণ্ডলীর রোধ, তাহলে গৌণ কুণ্ডলীর রোধকে আমরা আর দ্বারা লিখে থাকি। যেহেতু গৌণ কুণ্ডলী, গৌণকে আমরা সেকেন্ডারি বা এস দ্বারা লিখি, এটা সমান হট। তাহলে আমরা জানি ভিএস ডিভাইডেড ভিপি সমান সমান এমএস ডিভাইডেড এনপি। তাহলে এখান থেকে দেখো আমাদের ভিএসটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এখান থেকে সুতরাং ভিএস সমান আমরা লিখতে পারি এনএস ডিভাইডেড এনপি, এবং ভিপিটা ওই পাশে যে গুণন হয়ে গেল। আমরা যদি এখন মান বসাই, এনএস আমাদের কত দেয়া আছে? 125। এনপি আমাদের কত দেয়া আছে? 50। ভিপি আমাদের কত দেয়া আছে? 220। তাহলে এই শূন্য আমরা কেটে দিতে পারি। 5 দিয়ে যদি আমরা 125-কে কাটি তাহলে অবশ্য সেটা 25 হবে, গুণন 22। তাহলে 25 গুণন 22 দিলে আমরা পাবো 550। 550 যেহেতু ভোল্টেজ, তাহলে এটা ভোল্ট আমরা একক পেলাম। আমাদের বলছে গৌণ কুণ্ডলী রোধ। তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর প্রবাহ আইএস হলে আমরা এই প্রবাহের সাথে আবার পাক সংখ্যার একটা সম্পর্ক আছে, এটা আইএস ডিভাইডেড আইপি সমান সমান এনপি ডিভাইডেড এনএস। তাহলে আমরা এখান থেকে আইএসটা যদি বের করতে চাই, তাহলে এনপি ডিভাইডেড এনএস এর সাথে আমাদের আইপিটা গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি, দেখো এনপি আমাদের কত? 50, এনএস আমাদের কত? 125, আইপি আমাদের কত? 10। অর্থাৎ এটা হবে 4 অ্যাম্পিয়ার। আমাদের কোশ্চেনে কিন্তু আমাদের কাছে চেয়েছে যে গৌণ কুণ্ডলীর রোধ। তাহলে আমরা আই সমান সমান কিন্তু জানি
ভি বাই আর। তাহলে কার জন্য এটা চাইছে আমাদের? গৌণকুণ্ডলী। তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আমরা আইএস লিখতে পারি, ভোল্টেজকে আমরা ভিএস লিখতে পারি, আর কে আমরা আর এস লিখতে পারি। এখানে আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা আর এস কে বের করে নিয়ে আসতে চাই, তাহলে ভিএস ডিভাইডেড আইএস। তাহলে ভিএস এর মান দেখো আমরা অলরেডি কিন্তু এখানে বের করছি 550 ভোল্ট, এবং আইএস এর মান দেখো আমরা কিন্তু বের করছি 4 অ্যাম্পিয়ার। তাহলে 550 কেজি, তাহলে আমরা এটা পাবো 137.5, যেহেতু রোধ তাহলে ওহম। এটাই হবে আমাদের গৌণকুণ্ডলীর রোধ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো দেখো ঘ নাম্বারে বলছে যে ট্রান্সফরমারটির গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায়, গৌণকুণ্ডলীর ভোল্টেজের কথা বলছে, যত গুণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর প্রবাহ তত গুণ হ্রাস পায়। তাহলে আমরা গ হতে পাই গৌণকুণ্ডলীর ভোল্টেজ, গৌণকুণ্ডলীর ভোল্টেজ এটাকে আমরা ভিএস দ্বারা লিখছিলাম, এবং সেটা আমরা পেয়েছিলাম 550 ভোল্ট। গৌণকুণ্ডলীর প্রবাহ, যেটাকে আমরা আইএস দ্বারা লিখছিলাম, এবং সেটা আমরা পেয়েছিলাম 4 অ্যাম্পিয়ার। মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ দেয়া আছে, তাহলে আবার মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ সেটা আমরা ভিপি লিখছিলাম, এবং এটা দেয়া আছে হলো 220 ভোল্ট। মুখ্যকুণ্ডলীর প্রবাহ এটা হলো আইপি, এবং সেটা দেয়া আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে দেখো, ভোল্টেজের ক্ষেত্রে আমরা ভিএস ডিভাইডেড ভিপি, তাহলে ভিএস এর মান কত? 550, ভিপি এর মান কত? 220। তাহলে বা দিয়ে আমরা যদি ভিএস টা লিখি আর এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কত আসবে? 2.5 ভিপিটা গুণন হলো, থেকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার প্রবাহের ক্ষেত্রে প্রবাহ, তাহলে আইএস ডিভাইডেড আইপি। তাহলে আইএস এর মান কত আমাদের? আইএস এর মান হলো আমাদের 4, আইপি এর মান 10। তাহলে আমরা যদি একটু 1 উপরে লিখি, তাহলে 10 ভাগ 4, আইপি টা যায় ওই পাশে আমাদের আই অফ পি দিয়ে গুণন হবে। সুতরাং আইএস পরের নিচে কিন্তু এটাকে যদি ভাগ করি 2.5 হবে। অর্থাৎ দেখো আমাদের গৌণকুণ্ডলীর যে ভোল্টেজটা পেয়েছিলাম তা মুখ্য কুণ্ডলীর চেয়ে 2.5 গুণ বেশি ছিল। এখানে গৌণকুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহটা পেয়েছি আমরা, তা কিন্তু মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের চেয়ে এত গুণ কম। অর্থাৎ আমাদের যেটা বলছে ট্রান্সফারটি গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায়, এত গুণ গৌণকুণ্ডলীর ভোল্টেজ বৃদ্ধি পেয়েছিল। প্রবাহ তত গুণ, তাহলে প্রবাহ কিন্তু আমাদের ঠিক তত গুণে
হ্রাস পেয়েছে, কারণ এটা সমানুপাতিক হলে এটা কিন্তু ব্যস্তানুপাতিক, মানে উল্টা ভাবে আছে, অনের নিচে আছে। তাহলে আমরা বলবো কি, যে সুতরাং ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায়, ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায়, গৌণ কুণ্ডলীর প্রবাহ তত গুণ হ্রাস পায়, এটুকু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। তো আমি একে একে বরিশাল বোর্ড 2024-এর 8টা কোশ্চেনই সমাধান করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং শাহিন লার্নিং হোম নামে আমার একটি ফেসবুক পেজও আছে, যদি তোমরা চাও ফেসবুকটাকেও ফলো দিয়ে রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।